এই যে জুলাই সনদটা হইল, এই জুলাই সনদটায় বলা হয়েছে নাগরিকের সাথে রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলোর সামাজিক চুক্তি। প্রফেসর আলী রিয়াজের ভাষ্য, এবং আমি ওই অনুষ্ঠানটায় উপস্থিত ছিলাম। জি, নাগরিকের সাথে রাষ্ট্র এবং রাজনৈতিক দলের সামাজিক চুক্তি। এখন আসেন, নাগরিককে রিপ্রেজেন্ট করতেছে কে, সরকারকে রিপ্রেজেন্ট করতেছে কে, রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করতেছে কে? সরকারকে রিপ্রেজেন্ট করতেছে, আমি ধরে নিলাম এই সরকার ওয়ান্স হি সাইন্ড, তার কিন্তু আর ফাংশন নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেল, তার কোনো রোল নাই। আর তার এইটা বাধ্যবাধকতা, পরবর্তী যে সরকার আসবে সে বাধ্যবাধকতা কিভাবে থাকলো সেটা পরে আসছি। এবার আসেন রাজনৈতিক দল। রাজনৈতিক দল এখানে যতটা বসছে, যে কয়টা রাজনৈতিক দল বসছে, তার ভিতর রাজনৈতিক দলের বর্তমান যে বড় ভাই, আমার নাম বলার দরকার নাই, কারণ নাম বলার প্রয়োজনও নাই, বললেও সমস্যা কি? বলবো না আমি, বুঝে নেন। রাজনীতির দলের যে বড় ভাই আর মেজো ভাই, আরেকজন আছে সেজো ভাই, সেজো ভাইরা যান নাই। তাহলে যে দুই ভাই ছিল ওখানে, তারা কিন্তু মাত্র 4টা লোক। আর বাকি যে দলগুলো, তাদের মানে মানে সমস্ত কর্মী নেতা যদি আপনি একসাথ করেন, 5টা 10টা বাস ভরে গেলে শেষ। কাজেই ফ্যাক্টর এখানে তাহলে দুই ভাই, বড় দুই মেজো ভাই, মাত্র 4টা লোকের স্বাক্ষর ইম্পর্টেন্ট। এই 4টা লোককে 18 কোটি লোকের পক্ষে স্বাক্ষর করতে পারে? আমার সিম্পল প্রশ্ন, এটা গ্রহণযোগ্য কিনা? জি, কেন? এই দুইটা দল সর্বোচ্চ, বর্তমান বাজারে সর্বোচ্চ 30 আর 10 40, ধরেন 40% লোকের রিপ্রেজেন্ট করে। বাকি 60-এর মধ্যে আমি আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি, আমি এই মুহূর্তে তাদেরকে আলোচনায় আনবই না, তাও ধরেন তাদের 20% সমর্থক তো আছে। তাহলে আপনার 40 আর 20 60, বাকি 40%-এর প্রতিনিধি কোথায়? নাম্বার 1। নাম্বার 2, এইটা এমন একটা প্রক্রিয়ার মধ্যে হতে যাচ্ছে, তাতে বাংলাদেশের বিজনেস কমিউনিটি যেমন এফবিসিসিআই, বিজেএমইএ, ডিসিসিআই, তাদের প্রতিনিধি কোথায়? তারা তো বড় স্টেক হোল্ডার, রাজনীতির মাত্রে বড় স্টেক হোল্ডার। গল্প যে যতই করুক, রাজনীতিবিদরা তাদের পকেটের মধ্যে থাকে। এস আলম যখন হাজার হাজার কোটি টাকা লুট করছে, সেই টাকার অংশ কারা কারা নিচ্ছে আমরা জানি। আমি দোষ গুণ, আমার কারোর সাথে প্রেম নাই, তাহলে সেই লোকগুলো স্টেক হোল্ডার, বিকজ তারা পলিটিশিয়ানদেরকে নিয়ন্ত্রণ করে। ব্যাংক লুটের টাকা দিয়ে পলিটিশিয়ানদেরকে গাড়ি কিনে দেয়, তাদের ইলেকশন ক্যাম্পেইং এর পয়সা দেয়, দে আর ভেরি বিগ স্টেক হোল্ডার। কেন আসলো না? আমি একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে উপায়টা কি? আসলে আপনি বলছেন 30-40%, উপায় কি? আরেকটা প্রশ্ন, একটা প্রশ্ন, সেটা হচ্ছে 30-35 থেকে 40% ভোট পেয়ে যারা দেশ চালায়, তারাও কিভাবে চালায়? সেটা তো ঠিক আছে, ওইখানে আসতেছি আমি। এরপর আসেন মিডিয়া, দে প্লে ভেরি বিগ রোল। আপনার ঢাকা রিপোর্টার্স ইউনিট, প্রেস ক্লাব বা এই মিডিয়া জগতের দায়িত্বশীল কিছু লোক আছে। আপনি প্রথম আলোরই গালি দিই, প্রথম আলোরে গালি দেন, ডেইলি স্টারে গালি দেন, নো ম্যাটার, স্টেক হোল্ডার তারা কোথায়? নিউজ, নুরুল কবির ফর এক্সাম্পল, এরকম দামি যে লোকগুলো আছে, তারাও তো সিগনেটারি হতে পারতো, তারাও তো একটা পোর্শন রিপ্রেজেন্ট করে। এটা তামাশা না, এটা রাষ্ট্র। মাত্র 4টা লোক প্রতিনিধিত্ব করছে, বাকিগুলির কথা তো বললামই। তারা কি? তারা স্বাক্ষর করছে শুধু কি? বড় রাজনৈতিক দলের কাছ থেকে পলিটিক্যাল অনুকম্পা পাবে, একটা সিট ছেড়ে দিলাম এই জন্য। তার রোলটা কি? স্বাক্ষর করলেই কি আর না করলেই কি? এইবার আসেন আরেকটা পার্টি আসি। আপনি মনে করেন ওই জুলাই সনদের স্বাক্ষর করার মানে কি? একেবারে নর্মাল কোর্সে তাহলে জুলাই চেতনার সমর্থন যারা করে তারা স্বাক্ষর করবে, নর্মাল কোর্স। কারণ এখন তো জুলাই চেতনা একটা ফ্যাক্টর। আমি এখানে যুদ্ধ বিগ্রহ আনতেছি না, 71 সালও আনতেছি না, এই মুহূর্তে তো জুলাই চেতনা একটা ফ্যাক্টর। তাহলে জুলাই চেতনাধারী তারা সই করবে। তাহলে যারা স্বাক্ষর করছে এরা জুলাই চেতনাধারী, আর যারা স্বাক্ষর দেয় নাই তারা কি জুলাই চেতনা বিরোধী? এটা কি দেশ খাবে? এটা কি বাংলাদেশ খাবে যে তারা জুলাই চেতনা বিরোধী? নো ডাউট অ্যাবাউট ইট যে তারা জুলাই চেতনার পক্ষের। তাহলে তারা আসলো না, এরা বাদে বাকিরা জুলাই চেতনার পক্ষে হয়ে গেল, আর তারা আসলো না, এটা কোশ্চেন মার্ক। 3 নম্বর আসেন, আপনি একটা সামাজিক চুক্তি করলেন, ইফ ইট ইজ ভায়োলেটেড, আপনি একটা গ্যারান্টি ক্লজ থাকতে হয়, গ্যারান্টর, যে আপনি যদি চুক্তি বাস্তবায়ন না হয়, হাউ ইট উইল বি প্রেশারাইজড। আপনি যে কোনো একটা চুক্তি করেন, সেখানে উইটনেস থাকে, সাক্ষী থাকে, বলা হয় এটা যদি কেউ কোনো পক্ষে ভায়োলেট করে তাহলে এটা বাস্তবায়ন করবে কেমনে? সেই বাস্তবায়ন বা এনফোর্সমেন্টের সুযোগটা কোথায়? সেটা কি আদৌ রাখছে? রাখেনি। আর ওই 40% জনগণের কোনো প্রতিনিধিত্ব নাই। 3 নম্বর আসেন, এই জন্য আমি বলছি যে এই যে এটা কেন হয় নাই। এইবার আসেন, একটা চুক্তিতে কি কি থাকে? কনসিডারেশন। আপনি কেনা বেচা করবেন ফর এক্সাম্পল, তাহলে কনসিডারেশন থাকে না? উনি জমি বেচবে, আমি কিনবো, উনি পাবে টাকা, আমি পাবো জমি, দ্যাট ইজ কল কনসিডারেশন। সব পক্ষের স্বার্থ থাকতে হবে। এখানে সব পক্ষের স্বার্থ কি আছে?
মানে ওই 40% জনগণের স্বার্থ কি আছে 1 নম্বর। 2 নম্বর, এনসিপি স্বাক্ষর করে নাই, সেই কোশ্চেনে আমি যাচ্ছি না, তার স্বার্থ সংরক্ষণ কিভাবে হবে। 3 নম্বর আসেন, বড় ভাই যে স্বাক্ষর করেছে তার লাভ কি, সে জটিলতা সরাইয়া নির্বাচন চায়, কত তাড়াতাড়ি পার্লামেন্টে ঢোকা যায়। মেজো ভাই যিনি আছেন তিনি কি চান, তিনি কিন্তু প্রশ্ন রেখে দিচ্ছেন কি যে আমরা এটার আইনি ভিত্তি চাই, কিন্তু স্বাক্ষর করছেন, কারণ তাদের ব্যাপারে অনেক স্ক্যান্ডাল আছে, স্বাধীনতার পক্ষ যদি ভাই ঝামেলায় যেমন স্বাক্ষর করে নেই। আর অন্য যারা স্বাক্ষর করছে তারা ওই সুবিধার জন্য যে বড় ভাইয়ের কাছ থেকে রাজনৈতিক অনুকম্পা পাবো, তাহলে এবং এটা বাস্তবায়নের কোনো সুযোগ নাই, মানে এনফোর্স করার কোনো স্কোপ নাই। তাহলে ছোট করে ফেলি, এটা এখন কি হবে, সিম্পল রাষ্ট্রের জনগণের সাথে একটা প্রতারণামূলক এই এগ্রিমেন্ট বানাইছে, এবং এটাকে বলা হয়েছে কি তা জানেন, বলা হয়েছে এটা সংবিধানে তফসিল আকারে যুক্ত করবে, ইট ইজ জাস্ট 0, তফসিল আকারে না। যদি আজকে এইটাও বলতো যে এইটার আলোকে একটা সংশোধনী আনবে, 17তম আছে 18তম হবে, তাহলে বুঝতাম। 2 নম্বর একটা কথা শেষ করি, ফেব্রুয়ারির সাথে যে সম্পর্ক নাই, ফেব্রুয়ারি নির্বাচনের সাথে এটা কোনো সম্পর্ক রাখে নাই। যদি রাখতো তাহলে এইটার আলোকে নির্বাচন হইলে এইটার সাথে ফেব্রুয়ারির সম্পর্ক হয়, যেহেতু এইটার আলোকে কোনো নির্বাচন হচ্ছে না, সুতরাং কোনো সম্পর্ক নাই। তাহলে যেটার সাথে ফেব্রুয়ারির সম্পর্ক নাই, যেটার সাথে জনগণের কমিটমেন্টের সম্পর্ক নাই, জনগণের স্বার্থ দেখা হয় নাই, এনফোর্স করবে কিভাবে, এটা কার্যকর করবে কিভাবে, তারা যদি নারাজি হয় তাহলে বাধ্য করা হবে কিভাবে, এইসব ক্লজ নাই। সো ইট ইজ নট এ কন্ট্রাক্ট অ্যাট অল, আইনের ভাষায় কোনো চুক্তি হয় নাই, শুধু জনগণকে ফাঁকি দেওয়া হয়েছে। এবং সরকারের স্বার্থ কোনটা, এই চুক্তি করে উনি সেফ এক্সিট নিয়ে চলে যাবেন, যাতে অন্তত বড় ভাইরা না খেপে। বড় ভাইরা খেপলে সে ক্ষমতায় থাকতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, বলতে পারেন তাহলে এতদিন রইল কেমনে, এতদিন যে অবস্থাটাই ছিল, এখন তো সরকার বলে দিয়েছেন ফেব্রুয়ারিতে চলে যাব, শুধু উনি আর থাকতে পারবেন না, সেই কারণে ওনার সেফ এক্সিট একটা স্মুথলি করার জন্য এটা। তার মানে এই যারা সাইন করছে তাদের সবার স্বার্থ সংরক্ষিত হয়েছে। স্বার্থ সংরক্ষিত নেই কাদের, যারা ক্ষমতা আসার পর এই এনসিপির লোকরা বিপদগ্রস্ত হবে, এবং জনগণের যে 40% তাদের প্রতিনিধি নাই, যেটা শুভঙ্করের ফাঁকি। আপনি জনগণকে ফাঁকি দিয়ে জনগণের সাথে প্রতারণা করে একটা চুক্তি করতেছেন, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। ধন্যবাদ দর্শক। আপনার ছোট্ট একটা নিষিদ্ধ আছে, সেটা ইলেকশনের আগে হোক আর পরে হোক, জাতীয় পার্টি নিষিদ্ধ, এটা তো ওনাদের আরেকটা বাহানা। ওনারা জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে তার একটা থাকতে হবে। এরকম যদি নিষিদ্ধ হতেই থাকে তাহলে ইসলামী অনেক দলও তো রাজনৈতিক, এই শেখ হাসিনার আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেটাতে অংশ নিয়েছিল, ওনারা নিজেরাও তো অংশ নিয়েছিলেন 18-র ইলেকশনে। তো এইগুলো একটা ইস্যুস তৈরি করা মানে হচ্ছে যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত বলবো কিনা শব্দটা, এক ধরনের এমন একটা পরিবেশ তৈরি করা যাতে করে এই সরকার একটা লেংদি পরিবেশ পড়ে এবং নির্বাচনটা যাতে বানচাল হয়ে যায়। আর পিয়ার পদ্ধতি নিয়ে আমি তো আজকে দেখলাম যে পুরোটাই সুর একেবারে উল্টে গেল এনসিপি এতদিন ধরে পিয়ার নিয়ে ধরি মাছ না চুই পানি কি একটা বলতো, এখন আজকে জামাত ইসলামকে তোরা কমপ্লিট অ্যাটাক করে বলেছে যে জামাত পিয়ার পদ্ধতি দিয়ে জনগণকে একটা প্রতারণা করছে এবং এটা এখানে খাটে না। আমি ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে এনসিপি যে জামাতকে যেভাবে অ্যাটাক করেছে আমি ওইভাবে বলতে চাই না। আমি পিয়ার পদ্ধতি এখানে খুব সুবিধার মনে করি না, আমি এর বহু ব্যাখ্যা দিয়েছি। কারণ বাংলাদেশের জন্য পিয়ার পদ্ধতি এখন জরুরি না, যদি সেটা করতেও হয় তাও যদি উচ্চ কক্ষে ওনারা করলেন সেটারও একটা মানা যায়। তাও যেটা হতে হবে পার্টি তরফ থেকে কাদেরকে উচ্চকক্ষে ওনারা দিতে চান সেই নামগুলো আগে দিতে হবে। এখন যেভাবে আমি দেখলাম সংস্কার প্রস্তাবগুলোতে সেভাবে সরাসরি বলা নাই। আমি একটুখানি দেখেছি সেখানে বিএনপি সেটা উল্লেখ করতে চায় না, তাদের নোট অফ ডিসেন্টে সেটা কাকে দেবে সেই উল্লেখ নাই, আর জামাত বা আদার্স সেটা চায়। এই জিনিসটা ফয়সালা হতে হবে। আমি একটু আপনার আগের প্রসঙ্গ একটুখানি যেতে চাই, যে ছোট করে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যেই সনদটা তৈরি করছি, যেটা নিয়ে এত কথা বলছি, যে এখানে যে রিপ্রেজেন্টেশন নাই, জনতার ভাই খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন, সরকারের আছে জনতার রিপ্রেজেন্টেশন নাই, নাগরিকের রিপ্রেজেন্টেশন নাই, রাজনৈতিক দলগুলোরও সে অর্থে নাই, এটা আংশিক আছে। যেটা আছে সেটারও, যেটা আপনি যদি মনে করেন যে এই যে অঙ্গীকারগুলো মানুষ করে সেই অঙ্গীকারগুলো কিন্তু সামনে ঠিক থাকবে তা না, মনে করেন এগুলো দিনে দিনে চেঞ্জ হয়ে যেতে পারে। এবং রাজনৈতিক দলগুলোর এই যে রাজনৈতিক দল যে কটা আছে, যে উনি বললেন কয়েক বাসে মিলে সব হয়ে যাবে, এরাও যে এক আলাদা আলাদা থাকবে তারা তো ঠিক নেই, এরাও তো একদল হয়ে যেতে পারে। আমি মনে হয় না জানিস ভাই, আমি একটু আপনার সাথে একটু প্রশ্ন করতে চাই, সেটা হলো জুলাই সনদের পর দেখলাম এনসিপির সাথে জামায়াতের একটা দ্বন্দ্ব, আজকে আপনি নিজেই বললেন। এরপরে দেখলাম সালাউদ্দিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকেও বলেছেন যে উনি জুলাই যোদ্ধাদেরকে ফ্যাসিবাদের দোসর বলেছেন।
যেদিন 17 অক্টোবর যারা জুলাই যোদ্ধারা সেখানে গিয়েছিল, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল, সেখানে আওয়ামী লীগের দোসররা বা ফেসিবাদের দোসররা ছিল। এরকম একটা কথা বলার পর নাহিদ ইসলাম তাকে এই জুলাই যোদ্ধাদের কেন দোসর বলা হয়েছে ক্ষমা চাইতে বলেছেন। পাল্টা জবাবে সালাউদ্দিন বলেছেন অভিজ্ঞতার অভাবে তারা নানা কথা বলে থাকেন, তাদেরকে রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানায়। এই যে পাল্টাপাল্টি বক্তব্য জুলাই সনদ স্বাক্ষরের পরে সংকটটা কি দেখছেন? মানে আমি মনে করি যে সালাউদ্দিন সাহেব একটু পজিটিভও বলেছেন পরে, যে এটা বলতেই পারে এনসিপি যদি বলে থাকে, এটাও একটা রাজনীতির মধ্যে একটা সৌন্দর্য আছে। আপনি আপনার বক্তব্য আমার পছন্দ হচ্ছে না সেটা জানাচ্ছেন। সালাউদ্দিন সাহেব যে বক্তৃতা দিয়েছিলেন হয়তো স্লিপ অফ টাং হয়েছে। উনি এমন তো না যে যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদেরকে উনি তাদেরকে বলেছেন বলে জুলাই যোদ্ধাদের সাথে ফেসিবাদের দোষ। হ্যাঁ, এটা হতে পারে, কারণ যে লোকগুলো ওইখানে গিয়েছিল তারা যেভাবে চেয়ার দখল করেছিল সেটা শোভনীয় হয়নি, সে কারণে এটা হতে পারে। আর ফেসিবাদের দোষর এখন এমন এক শব্দ হয়ে গেছে, এটা একটা হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে। এখন যে কেউ যখন ইচ্ছা যে কোনো ইস্যুতে ফেসিবাদের দোষর বানিয়ে দিতে পারছে। এখন যেটা জামাতের সাথে এনসিপি যেটা হচ্ছে, আপনি যখন আবার বললেন যে সেটাও আমি মনে করি যে এটা রাজনৈতিক খেলা হচ্ছে একটা। জামাত এনসিপি আসলে কোন দিকে যাবে? দীর্ঘদিন থেকে একটা দোদুল্যমান রাজনৈতিক দল, ওরা মধ্যপন্থী রাজনৈতিক দল থাকতে চায়, কিন্তু তাদের অভ্যন্তরে জামাত ঘেঁষা লোকজন অনেক বেশি, এবং তাদের এনসিপিতে তাদেরকে টেনে জামাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বা জামাতের দ্বারা জামাতের বি টিম, সি টিম এই জাতীয় তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে। যদিও তাদেরকে বড় ট্যাগ দেওয়া হয়েছে, তারা সরকারি দল বা কিংস পার্টি, কিন্তু এই বিএনপি আওয়ামী লীগের যে রাজনীতি বা দ্বিদলীয় যে রাজনীতিক ধারা, সেই ধারা থেকে বের হয়ে এসে আমরা যেটা পেলাম বিএনপি ভার্সাস জামাতে ইসলামী, সেই ধারাতে তারা কি বিএনপির সঙ্গে থাকবে না জামাতে ইসলামের সঙ্গে থাকবে? দোদুল্যমান ছিল, কিন্তু তাদেরকে বলা হচ্ছিল যে তারা ইয়ের সাথেই যাবে, জামাতের সাথে যাবে, এবং এরা যে সিদ্ধান্ত নিতে পারেনি, আমি মনে করি যে জামাতও তো বলছে যে আমরা স্বাক্ষর করব না, তাহলে এরাও হয়তো সেই যুক্তিতে বলছিল যে আমরা যাবো না, আমরা স্বাক্ষর করবো না। জামাত হঠাৎ করে স্বাক্ষর করে ফেলছে, সেই জন্য হয়তো ওদের মানসিক কষ্ট হতে পারে। শুধু তাই নয়, আমি আরেকটু যোগ করছি আপনার সাথে, যে সামনে যে ইলেকশন হচ্ছে এনসিপির তাহলে ভবিষ্যৎ কি? এনসিপি যদি নিজস্ব প্রতীকে নিজস্ব শক্তিতে রাজনীতিতে দাঁড়াতে যায়, কেউ তো বিশ্বাস করবে না যে ওরা 5টা সিট জিতে আসতে পারে সমগ্র বাংলাদেশ থেকে। আমি শেষ করছি আপনাকে, সেটাই যে 5টা সিট তারা পেতে পারে, তার মানে কি তাদেরকে একটা জোটে যেতে হবে। সেই জোটটা হয়তো তাদেরকে কিছু মূলা দিয়ে দিয়েছে এখন বিএনপি, এখন সুরটা যখন জামাতের বিরুদ্ধে যাচ্ছে, সরাসরি আক্রমণ করছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এখানে বিএনপির সাথে তাদের একটা ভিতরে সম্পর্ক হচ্ছে, এবং হয়তো বিএনপিও চায় যে এদের এই তরুণদের এই পেজটাকে সামনে এনে তারা রাজনৈতিক কিছু ফায়দা নেওয়ার জন্য, কিন্তু আখেরে কতটা ফায়দা হবে সেটা নিয়ে কিন্তু মানুষ চিন্তিত। কারণ ডক্টর ইউনূসের শাসনে যতটা খারাপ কোয়ালিটি, যতটা বদনাম আছে, সেগুলো এনসিপির ঘাড়ে যাবে। আর এনসিপিও যতটুকু খারাপ তাদেরকে বলা হচ্ছে, সেটাও ডক্টর ইউনূসের শাসনের ব্যর্থতা থেকে আসছে। সুতরাং এই ইমিডিয়েট যে শাসন করে গেছে তার ব্যর্থতা বিএনপি নেবে কিনা সেটা বিএনপিকে ভাবতে হবে। ধন্যবাদ। আমি একটু রাজাকি, এই যে এনসিপির কথা যখনই আসলো তখন আজকে দেখলাম নির্বাচন কমিশন এবং সেই সাথে এনসিপি একবারে ধরতে গেলে একবারে মুখোমুখি। আজকেও তারা বৈঠক করেছে, ইসি থেকে বলা হয়েছে শাপলা প্রতীক দেওয়া যাবে না, আর যে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন শাপলা প্রতীক দেওয়া না গেলে ধানও দেওয়া যাবে না, এরকম কথা বলে তিনি বলেছেন নির্বাচন কমিশন দুর্নীতিগ্রস্ত, তার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবে কিনা তিনি শঙ্কা প্রকাশ করেছেন। আবার সার্জিস বলেছে শাপলা ছাড়া তারা নির্বাচন করবে না। কি বলবেন? শুনেন, এখানে সিম্পল একটা ব্যাখ্যা আমি আপনাকে দিই। যেমন যে দলটা বারবার নির্বাচন চাচ্ছে, কেন চাচ্ছে? ফ্রম দেয়ার কনফিডেন্স যে নির্বাচন করলে আমরা বিজয় লাভ করব। আর যার ভিতরে কনফিডেন্স নাই, সে দিস হয়ে দ্যাট হয়ে ঘোরপাক খাইতে পারে, শাপলা না দিলে করবো না, কিংবা শাপলা ছাড়া নির্বাচন হইতে দিব না। এইটা যেমন একটা সত্য দিক। আবার উল্টো দিকটা আসেন, আমি যদি শাপলা দিয়ে দিই তাহলে হবে কি? আমরাই বা কেন এত বিতর্ক করতেছি? আমি সিম্পল তর্কের খাতির বলি, যদি দেই শাপলা কি হবে কি? শাপলাটা দিলে লোকসানটা কি? জাতীয় প্রতীক দেওয়া যাবে না, এগুলো কোনো অজুহাত না। জাতীয় ফল কাঁঠাল দিচ্ছি না, দাঁড়িপাল্লা তো ন্যায় বিচারের প্রতীক, হাইকোর্টের সামনে আছে, দিচ্ছি না। এগুলো খোরা অজুহাত। এটার মানে হচ্ছে সিম্পলি এটা আপনি মনে করেন যে একটা পরিস্থিতি ঘোলাটে করার জন্য যত বিষয় চলছে এটাও একটা বিষয়।
আমি কি হয় আপনি চক্ষু বন্ধ করে ভাবেন না দিলে কি হয়, শাপলা দিলে কি হবে। আবার তারা যে বলতেছে শাপলা না দিলে ধানের শীষ দেওয়া যাবে না, এটাও যৌক্তিক না। তুমি শাপলা ধানের শীষের একটা পুরনো প্রতীক, তুমি ট্রেডিশনাল নিয়ে তুমি এখন বিতর্ক করবা কেন? কিংবা নৌকা দেওয়া যাবে না, এটা তুমি কথা আনবা কেন? এটা আনা ঠিক না। এগুলো কেন হয় রাজনীতিতে আমি বলি আপনাকে। এই যে তরুণদের আসন দেওয়ার কথা বলছি, তরুণ বলতে আমি কাদের বুঝছি আপনারা বুঝতেছেন। বাংলাদেশ এমন একটা জায়গায় আমরা আছি, রাজনীতিবিদরা বুক টান করে সিনা উঁচু করে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েও বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই এবং শেষ কর্ম বলতে কিছু নাই। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মিথ্যা, কি তামাশা নাকি? তামাশা। আপনি সকাল বিকাল এখন এক কথা বলতে তখন এক কথা, এটাই তো বলে শেষ কথা বলতে কিছু নাই, শেষ কর্ম বলতে কিছু নাই। সেই ট্রেডিশন উপরে দাঁড়িয়ে এখন জামাত স্বাক্ষর করে আসছে, আবার 5 দফা দিছে। তার মানে কি শেষ কথা বলতে কিছু নাই, অ্যান্ড ইট ইজ অ্যাডমিটেড। এবং কর্মীরা গিলে গিলে খায়, তার নেতাকে মহান বলে, শেষ কথা বলতে কিছু নাই। এই যে একটা মিথ্যা বুলি শিখাচ্ছে 53 বছর যাবত চলছে। এইবার আসেন না, শেষ করি আমি ইসিআর এনসিপির কথাটা যদি আমি শেষ করি। যদি হাসান আব্দুল্লাহ বলেছেন রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই, অন্য কোনো জায়গা থেকে রিমোট কন্ট্রোল চাপা হচ্ছে ইসি শাপলা প্রতীক না দেওয়ার কারণে। নির্বাচন কমিশন সম্পর্কে আমি মন্তব্য করেছেন হাসান আব্দুল্লাহ। এই প্রশ্নের উত্তর হাসনাত আব্দুল্লাহ দিতে পারবে। কারণ কি জানেন, আমি যেটা বলছি রিয়েলিটিতে, আর হাসনাত আব্দুল্লাহ যেটা অন্য জায়গা থেকে রিমোট কন্ট্রোল করে, এটা ওরা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি পাওয়ারের কাছাকাছি। সুতরাং তার কাছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আসতে পারে, সে যদি বলে থাকে এটার ব্যাখ্যা সে দিতে পারবে। তবে আমাদের দেশের রাজনীতিতে একটা কনস্পিরেসি নানা রয়েতে চলতে থাকে, সেটা বোঝা যায়। যেমন বলছিলেন দিলে কি হয় আসলে, অবশ্যই আমি এখনো বলছি হয় কি, আপনি যদি বিতর্ক কমাইতে চান, কি হবে কি শাপলা ফুল দিলে? আপনাদের একটা মোবাইল ফোন মার্কা দিতেছেন, ভাই মার্কা তো সুন্দর না, একটা ধানের শীষ সুন্দর মার্কা, বা ধানের শীষ বলেন, নৌকা বলেন, ট্রেডিশনালি চলে আসছে বইলে, শাপলা ফুলটা তো সুন্দর দিলে হয় কি ভাই? আমি এখানে নিরপেক্ষভাবে বলতে। এবার একটা কথা বলেন, সম্প্রতি একটা বড় দলের একজন বিশিষ্ট ব্যক্তি বলছেন 15-16 বছরের জঞ্জাল 1-2 বছরে ঠিক করা সম্ভব নয়। শুনছেন এটা? হ্যাঁ, আপনি এতদিন পরে বলতেছেন কেন বলতেছেন আপনি? হোয়াট ইজ ইউর রাইট টু সে? আপনি যদি নিউজ সাহেব টেক ওভার করছে, তারপরে তো কোনোদিন বলেন না এটা যে 16 বছর ওই সরকার ছিল, তাকে অন্তত 2 বছর টাইম দেওয়া। কেউ বলছেন? শুধু নির্বাচনের জন্য চিৎকার করছেন। এই যে প্রহসন, জনতারে ফাঁকি দেওয়া, এখন কেন বলতেছে তাও বই শুনে দেখেন ইন অ্যাডভান্স। কেন বলছে? যদি কালকে নির্বাচন হয়ে যায় তাহলে তো ক্ষমতা আসবে, তখন এই ক্যাটাগরি এস্টাবলিশ করবে। যে বলছি তো ভাই 1-2 বছরে কেউ কোনো কথা বললেন না কেন? আপনি ইউনূস সাহেবের সময় বলেন নাই কেন? কোথায় ছিলেন? এই প্রহসনের রাজনীতি বন্ধ করতে হবে। আমি বললাম 1, 2 নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি সন্দিহান যারা নির্বাচন করলে পাশ করবে, তাদের কি এখনো বুকে দিয়ে বলতে পারবে যাদের 100% নিশ্চিত যে নির্বাচনের ট্রেন্ডটা খুব সুন্দরভাবে চলছে? কারণ এই নির্বাচন ট্রেন্ড শুধু নির্বাচন নিয়ে বহন করছে না, কি বহন করতেছে? পিয়ার পদ্ধতির দাবি, লেভেল প্লেইং ফিল্ডের দাবি, শাপলা ফুলের দাবি, হ্যাঁ, তারপরে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি। এগুলা আপনি ছাইরা তারপরে যাইতে হবে। নির্বাচনের পথ খুবই অমসৃণ আজকে পর্যন্ত, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার কথাটা রাখলাম, নির্বাচনের পথ খুবই অমসৃণ। যদি আনিস আলমগীর, আসলে আমারও প্রশ্ন, নির্বাচন কমিশন শাপলা প্রতীক নিয়ে কেন এত গড়িমসি করছে? বা তারা যদি পাল্টা বারবার বলছেন যে এটা, যদি বলেন যে হাসান আব্দুল্লাহ ইসির আচরণ মধ্যযুগীয় রাজা বাদশাদের মতো, এসব রাজা বাদশাদের নির্দেশে চলতো প্রজারা, ঠিক তেমনি ইসি এখন রাজা বাদশাদের মতো আচরণ করছে। তাদের রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই, অন্য কোনো জায়গায় আছেন বলে তিনি মন্তব্য করেছেন হাসান আব্দুল্লাহ। আসলে কি রিমোট কন্ট্রোল তাদের হাতে নাই? কি মনে করেন? রিমোট কন্ট্রোল, ইসির রিমোট কন্ট্রোল তো সরকার হাতে থাকবে, কোথায় থাকবে? আর ইসি তো এমন শক্তি হয়ে যায় নাই যে সরকার যেটা বলবে তার বিরুদ্ধে নিয়ে দাঁড়াবে। হয়তো এরা নাটক করছে, শেষ মুহূর্তে দেবে এটা। কিন্তু রাজা কিভাবে বলছে যে দিলে কি হয়, আমিও ভাবতাম দিলে কি হয়। কিন্তু আপনি যদি দেখেন এই প্রতীকটা শাপলা যেভাবে তারা এঁকে দিয়েছে, সেটা বাংলাদেশের পুরো পতাকার মধ্যে আছে, বাংলাদেশের সিম্বলের মধ্যে আছে। রাষ্ট্রপতি যেখানে দাঁড়াচ্ছে তার পিছনে এই শাপলা, প্রধানমন্ত্রী যেখানে দাঁড়াচ্ছে সেখানে এই শাপলা, বিভিন্ন বাহিনী যেখানে দাঁড়াচ্ছে সেই শাপলা। তার মানে কি ওই রাজনৈতিক দলটা তারা প্রতিনিধিত্ব করছে? এরকম এক সময় নৌকা খুব ছোট করেছিল, নৌকাকে ওই প্রতীকগুলো থেকে তুলে দেওয়া হয়েছে, বেস্ট করেছে। কিন্তু এইগুলোতে কেন থাকবে এবং প্রমিনেন্টলি আছে। এটা যে ধানের শীষ বা ওই গমের শীষ যেভাবে আছে সেটা ওগুলো কেউ দেখে না, কিন্তু প্রমিনেন্টলি আছে একটা পদ্ম ফুলের মতো বা শাপলা ফুলের মতো এই শাপলাটা ফুটে উঠেছে। তো এখানে পদ্ম ফুল নিক, ওনাদের যদি ইয়ে থাকে আরেকটা প্রতীক তো নিতে পারে। তার সাথে আমি একটু শরিক করি। হ্যাঁ, এটা আমি যদি তার যুক্তিটাকে কারেক্ট মনে করিনি, হ্যাঁ, তাহলে নির্বাচন কমিশন বুঝাক তাদেরকে। হ্যাঁ, এটাই বলছে, নির্বাচন কমিশনের না বসার দরকার নাই তো, সে তো একটা স্টেটমেন্ট দিতে পারে যে ভাই এই কারণে আমরা দিতে চাই না, সবাই মিলে দেখি অন্য কোনো ভালো প্রতীক পাওয়া। আপনি তো ভাই, আমার তো দরকার সলিউশন করা, রাইট? আমি সলিউশন চাই, তাতে শাপলা দিয়ে যদি সলিউশন, আমি ওই অর্থে বলছি শাপলা দিয়ে যদি সলভ হয় ওকে, আর যদি না দিতে চান তাহলে একটা যৌক্তিক ব্যাখ্যা ওদেরকে দেন। আমি যদি রাজনীতির ভাষায় বলি, আপনি ব্যাখ্যা দিতে বাধ্য।
বিকজ পার্ট অফ জনগণ, না অবশ্যই দিতে হবে, পার্ট অফ জনগণ, কারণ সেখানে বাধ্য, সেখানে এটা বলার অধিকার নাই। এটা বলতেছি রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে। আর যদি নর্মাল ভাষায় আসেন, এটা ব্যাখ্যা দেন না যে বাবারে আমরা এই কারণে দিতে পারতেছি না, বুঝান। তারা বলছে তালিকা নেই, আমরা দিতে পারবো না। তালিকায় না, এটা তো খোরা যুক্তি, খোরা যুক্তি। তালিকায় রাখি নাই কেন সেটা বলতে হবে ভাই, প্র্যাকটিক্যাল হইতে হবে। এখানে ইমোশন দিয়ে আপনি গায়ের জোরে 16 বছর চালাইছেন, তারপরে কিন্তু ফাইনালি যখন দেশ ত্যাগ করছে সমস্ত ক্ষমতা তার হাতের মুঠোর মধ্যে।